নিজেকে যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টায় আছি। সামনের মানুষটাকে ফিরিয়ে দেওয়া কোনো এক সময় অসম্ভব ভাবতাম আমি, কিন্তু আজ তাকে ফিরিয়ে দেব। হ্যাঁ, ফিরিয়ে দেব। কাছে আসতে দেব না আমার, কাউকে কাছে আসতে দেব না। কেউ বুঝেনি আমাকে, শুধুমাত্র তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে বেছে নিয়েছে আমাকে। তুই আমার সাথেও কথা বলবি না ইনসু? বেলকনির ফ্লোরে পানির বোতলটা রেখে হাত মুঠো করে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। সকালে রুমে এসে এই বেলকনির মৃতপ্রায় গাছগুলোই আগে চোখে পড়ছিল। পানির অভাবে সবগুলো শুকিয়ে আছে। জিনাত আপু এগিয়ে এসে আমার কপালের সামনে এক কোছা চুলে টান মেরে বলল, এখন তুইও এমন করবি? সবাইকে তোর হয়ে কথা বলতে গিয়ে নিজের নানুর বাসায় সবার চোখের বালি হয়ে গেছি আমি, বিশেষত দুই মামার। বাকিরা সবাই মনে মনে হয়তো আমাকে সাপোর্ট করলেও মুখে কিছুই বলার সাহস করেনি। যাচ্ছি আমি। না, বাসায় যাব না। শেহনাজ, মঞ্জিল, হারিয়ে যাব। কাউকে লাগবে না আমার। তুই না তো কেউ না। জিনাত আপু বাইরের দিকে পা বাড়াচ্ছিল, আর থাকতে পারিনি। জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি জানতাম আর কেউ বলুক না বলুক, জিনাত আপু ঠিকই বলেছে বিয়েটা না হওয়া নিয়ে। জিনাত আপু আমাকে ছেড়ে চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না ইনসু, কাঁদিস না। জিনাত আপু, আব্বু শান্ত হ ইনসু, একটু শান্ত হ। জিনাত আপু আমাকে ধরে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। ওকে জড়িয়ে কিছুক্ষণ কেঁদে একটু হালকা লাগলো ভেতরটাতে। জিনাত আপু আমার চুলে টান মেরে বলল, কিরে বুচি, কেঁদে কেঁদে নাক আরো বোঝা হয়ে যাচ্ছে তো তোর। এবার তো থাম। চোখ মুছে গাল ফুলিয়ে তাকালাম ওর দিকে। ও হেসে বলল, দেখেছিস তো, তোকে বুচি বললে তোর কান্না থেমে যায়। আই থিঙ্ক নামটা তোর খুব পছন্দ, কি বলিস? অন্যদিকে মুখ করলাম। জিনাত আপু জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, বাচ্চা মেয়ে খালি রাগ করবে। বুঝো তুমি পচাচ্ছ কেন তবে? আচ্ছা সরি। ইনসু, শুদ্ধ কোথায় রে? বলে গেছে তোকে? না। ও কাল রাতে কিছু বলেছে ও তোকে? আই মিন কষ্ট দিয়ে কোনো কথা বলেছে তোকে? কষ্ট দিয়েছে? কড়া কথাই শুনিয়েছে? বিয়েটা করেছি বলে? কিন্তু আমিও কি বলিনি তার থেকে সরে যাওয়ার কথা? ওনার এতটুকু কষ্ট লেগেছে কি তাতে? কি হলো বল? সবটা খুলে বললাম ওকে। আপু চিন্তার মুখ করে বলল, শুধু কেন চাইনি বিয়েটা? জানি না আপু, তুই বা ডিভোর্সের কথাটা কেন বললি ইনসু? আমি জিনাত আপুর দিকে ঘুরে বসে ওর হাত মুঠো করে বললাম, আপু এই লোকটা খুব অদ্ভুত, খুব অচেনা। কখনো মনে হবে সে পাথরের চেয়েও কঠিন, কখনো তার কোমল চাউনিতে কেয়ারিংয়ে অস্বস্তিতে পড়ে যাব। মানুষটা কখনো নিষ্পাপ শিশুর মতো বোকা বোকা কথা বলবে, কখনো তার কথা বিষাক্ত তীরের মতো বিঁধবে তোমার কাছে, একদম বহুরূপী। বেশ অনেকটাই চিনে গেছিস। জানি না, তবে এটা জানি এতটা কনফিউজিং একটা মানুষের সাথে থাকা সম্ভব না আপু, সম্ভব না। এসব কি বলছিস তুই ইনসু? তোর বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জোর করে। দুটো মানুষেরই ওমতে। যা হয়েছে মেনে নিনছু। শুধু তো এমন ছিল না, হয়ে গেছে। হয়তো পরিস্থিতিতে বাধ্য করেছে ওকে, হয়তো সময়টা এতটাই বেসামাল ছিল যে ও এমন জীবনটা তৈরি করে নিয়েছে। তুই তো এখন ওর বউ, ওর অর্ধাঙ্গিনী। তোর কি উচিত নয় নিজের বরকে বোঝার চেষ্টা করা, ওকে আরেকটা সুযোগ দেওয়া? পাপীকে নয় ইনসু, পাপকে ঘৃণা করতে হয়। আর সেই পাপী যদি আপনজন হয়, তাকে তো সে পথ থেকে ফেরানোর চেষ্টা করতে হয় ইনসু, তাকে দূরে সরাতে নেই। একবর্ণ ফুল বলেনি জিনাত আপু। মাথা তুলে ওর দিকে তাকালাম। সত্যি তো, সদ্য ভাইয়া তো এমন ছিলেন না। আমাদের পরিবারের ব্রাইটেস্ট স্টুডেন্ট বলতে তো আব্বুকে সবসময় ওনার উদাহরণ দিতে শুনেছি।
সেজ কাকুর সাথে মানুষটা এতটাই বন্ধুসুলভ ছিলেন যে তাকে তুমি করে বলতেন উনি। আর আজকের সারনেইম ধরে আপনি করে বলছিলেন উনি। সেজো মা তো তার চোখের মণি ছিল। যেমনটা উনি সেজো মা একটা রাতও শুদ্ধ ভাইয়াকে ছাড়া কোথাও থাকতেন না। আর উনিও সেই সেজো মাকে যতদূর সম্ভব অ্যাভয়েড করেছে উনি। কেন? কিসের জন্য? ইনসু, তুই বুঝতে পারছিস তোকে কি বললাম আমি জানি তুই পারবি শুদ্ধকে বুঝাতে। জীবনটা যেভাবে লিড করছে ও এগুলো ওর জন্য নয়। পারবি না তুই বল? আপু, আমি কেন? এর উত্তর আমি দিচ্ছি। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। সেজমায় এসেছেন। মাহি উনার হুইল চেয়ারটা ঠেলে রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সেজমা আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, মারে, আমার শুদ্ধটা একদমই শুদ্ধ। কোনো ঘুরপ্যাচ বুঝে নাও, মানুষকে সহজে আপন করে নেয়, বিশ্বাস করে সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যায়। কাউকে নিজের সাধ্যের মধ্যে সাহায্য করতে না পারলে অপরাধ বোধে ভুগত। আর হয়তো তার জীবনটাও কোনো কুৎসিত খেলা খেলেছে ওর সাথে। কি হয়েছিল সেজমা? সেজমা দীর্ঘশ্বাস ফেলল। বলল, জানি না রিনসু, 3 বছর আগে কিছু একটা হয়েছিল ওর জীবনে। কাউকে বলিনি ও সে কথা। এক সকালে বেরিয়ে গেল আর সন্ধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়ে ফিরে এলো। সেদিনই প্রথম ওর হাতে মদের বোতল দেখেছিলাম, আর সেদিনই শেষ। তারপর নেশার ভঙ্গিমায় বাসায় ঢুকলেও কখনো ওকে সামনাসামনি ড্রিঙ্ক করতে দেখিনি আমি, বা তোর কাকুকেও। টলতে টলতে সে সন্ধ্যায় বাসায় ঢুকে আমার কুলে মাথা রেখে চিৎকার করে কেঁদেছিল ও। কাঁদতে কাঁদতে শুধু এটাই বলেছিল, আমার সামনে মেয়েটার জীবন শেষ হয়ে গেল আম্মু, কিচ্ছু করতে পারিনি আমি, কিচ্ছু করতে পারিনি। কথাগুলো কেন বলেছিল, কি ঘটেছিল আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম ওকে, বলিনি। সে তোমার শ্বাস নিয়ে আবারও বলল, সেদিনের পর ছেলেটা কোনো এক অপরাধ বোধে শুধু কুরে কুরে মরেছে ভেতরে ভেতরে। আমি মা হয়ে কিছুই করতে পারিনি। ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের মতো চলতো, বাসায় থাকতো না, ডিপ্রেস বলে আমরা ওকে কিছু বলিনি তখন। একদিন শুনলাম পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওকে লকআপে যেতে হয়েছে। কিন্তু বিশ্বাস করিনসু, আমি জানি শুদ্ধ কোনো ভুল করতে পারে না। ও যদি কারো গায়ে হাত তুলে থাকে তবে তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। তোর কাকু সেটা না বুঝে ওর সাথে বেশ রাগারাগিও করেছিল। এভাবেই চলছিল। কিন্তু তোর সাথে বিয়ের 2 দিন আগে হুট করে বলে উঠলো এ বাসায় নাকি ও থাকবে না, চলে যাবে সবাইকে ছেড়ে। এটুকু বলে সেজমা কাঁদতে লাগলো। জিনাত আপু এগিয়ে তার কাঁধে হাত রাখলো। ওর চোখেও অপরাধ বোধ। হয়তো সেজমার কথাগুলোই ঠিক। সবটা না জেনে সবাই মিলে লোকটাকে নিয়ে যে সমালোচনাগুলো করেছিল তার সবটা এখন উড়ো খবরের মতো মনে হচ্ছে। সেজমা নিজেকে সামলে বলল, তুই বল ইনসু, একমাত্র ছেলে আমাদের, জীবনে ওর দিকে তাকিয়ে আর কোনো দিক তাকায়নি। ওকে কি করে কাজ ছাড়া করব, কি করে থাকবো ওকে ছাড়া? ওই বা কোথায় যাবে? তাই তো সেজ কাকু সিদ্ধান্ত নিল, আমাদের কথা তো ভাবেনি। যদি নতুন কোনো দায়িত্বে বাধা পড়ে তবে হয়তো চলে যাওয়ার কথা বলবে না ও। সে সময় তোকে ছাড়া কারো কথা মনে আসেনি আমাদের। শুধু তোদের ওখানে গেলে কতটা হাসি খুশি থাকতো তা দেখে আমাদের মনে হয়েছিল তুই হয়তো ওর দুর্বলতা হয়ে উঠতে পারবি। তাই বয়সে বড় হয়েও তোর আব্বুর হাতে পায়ে ধরে বিয়ের কথা বলে তোর সেজ কাকু। কিন্তু তোর আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না। পরে তোর কাকু এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোর আব্বুকে এটা বলে যে সম্পর্ক রাখবে না শেহনাজ মঞ্জিলের কারোর সাথেই। তোর দাদিমা কেঁদে কেঁদে বুঝিয়েছিল তোর আব্বুকে। তখন আর তোর আব্বুর ওমতে জায়গা ছিল না, রাজি হয়ে যায় সে। তার মানে শুধুমাত্র একটা লোকের পিছু টান বানাতে এই বিয়ে। তাও কোন লোক? শুদ্ধ ভাইয়া, যে নিজেই চায়নি বিয়েটা হোক। তাহলে তার পিছু টান আমি হব কিভাবে? সেজমা আবারও বলল, তুই দেখিনছু, শুদ্ধ কিন্তু বিয়েটাতে অমত করেনি। তার থেকেও বড় কথা, একবারও যাওয়ার কথা বলিনি আর।
যাওয়ার কথা বলিনি, কিন্তু বিয়ে তো অমত করেনি উনি। তাহলে আমাকে কবুল বলতে মানা করেছিল কেন? পালিয়ে যেতে বলেছিলেন কেন? বিয়েটা মানলে কাল রাতে আমার সাথে অমন ব্যবহার করলেন কেন উনি? ডিভোর্সের কথায় রাজি হয়ে গেলেন কেন? এতগুলো কেনর জবাব কে দেবে আমাকে? কোথায় পাবো এর উত্তর? কিছু বুঝতে পারছি না আমি। সবটা গুলিয়ে যাচ্ছে। ইনসুমা আমার, তুই পারবি না? পারবি না বল আমার আগের শুধুকে ফিরিয়ে দিতে? পারবি না এই সংসারটাকে আবার আগের মতো সাজিয়ে নিতে? ভিক্ষুকের মতো আর্তনাদ করে উঠল সেজমা। তার অবস্থা দেখে বুকের ভেতরটাই তীব্র কষ্ট হলো। এই মানুষটারই বা কি দোষ? প্যারালাইজড জীবনে আর কত সইবেন উনি? হ্যাঁ, টাকার অভাব নেই, কিন্তু সুখ, সেটার অভাব তো বেঁচে থাকা যায় না। সেজমা হাতের উপর হাত রেখে বললাম, আমি চেষ্টা করব সেজমা, তোমার ছেলে তোমার কাছেই থাকবে। সেজমা চোখের পানি তৎক্ষণাৎ মুছে ফেলল, হাসি ফুটিয়ে বলল, আমি জানতাম তুই নিরাশ করবি না আমাকে। আজ থেকে আমি তোর আম্মু, আর শুদ্ধের বাবা তোরও বাবা। পারবি না এই বাসাটাকে সংসার করে তুলতে? পারতে তো তোকে হবে ইনসু। পারবি তুই? বল মা, তুই পারবি বল। শক্ত হাতে সেজমার হাত মুঠো করে ধরলাম। জানি না এ হাতে এ সংসার শুদ্ধ ভাইয়াকে আঁকড়ে ধরতে পারবো কিনা, কিন্তু চেষ্টাটুকু আমাকে করতেই হবে। এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও শুদ্ধ ভাইয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব আমি। সন্ধ্যা গড়িয়ে গেছে, সাথে সাথে শুদ্ধ ভাইয়াও বাসায় ফেরার সময় ঘনিয়ে এসেছে। রুমে বসে কি থেকে কি করব, কিভাবে করব এসব ভাবছিলাম। বিছানায় বসে টেনশনে দাঁতে নখ কাটছি। যা রুগী লোক, একটু এদিক সেদিক হলেই হয়েছে। জিনাত আপু ঘরটা ঘুরে ফিরে দেখে আমার দিকে এগোলো, চুল টেনে দিয়ে বলল, আইজিন বলে একটা ওয়ার্ড আছে পৃথিবীতে, সেটাকে নেই ভেবেছিস নাকি তুই নিজেই পৃথিবীতে নেই ভাবছিস? ইনসু, তুই এই নোংরা কাজটা করিস না। হাত সরিয়ে বললাম, আমার জায়গায় থাকলে বুঝতে। হ্যাঁ, তা থাকবো কি করে? আপনি তো এই গ্যালাক্সিতেই নেই, নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডও পেরিয়ে গেছেন? আছি, তবে অন্য গ্রহে। শনি যেন, শনি ওইটা, তার 10টা উপগ্রহ সমেতে আমার মাথার উপর ঘুরছে। সে তোমার যা বলে গেল ওই লোকটাকে? না, অসম্ভব। কি ওই লোক? সেই লোক করছিস বলতো ইনসু, তোর বর হয়। হলো হলো, গাড়ির আওয়াজ পেলাম। লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, শুদ্ধ ভাইয়া এসেছে। হয়তো ওয়েট ভাইয়া। বিরক্তি নিয়ে বললাম, অভ্যাস। জিনাত আপু একদম কাছে ঘেঁষে বলল, অভ্যাস পাল্টাও বেব, ব্রটু বর হয়ে গেছে সে তোমার। সরে বসলাম। আপু আমার গায়ে ঘেঁষে বসে বলল, কি বলতো ইনসু, শুদ্ধটা এত হ্যান্ডসাম না। আই উইশ আমি ওর ছোট হতাম। বিশ্বাস কর ভাইয়া, বেরোয় তাই না আমার মুখ দিয়ে। তার উপর হয় খালাতো ভাই, আম্মুকে ঠিক ম্যানেজ করে নিতাম। কি সব লোকজনের কথায় ছেলেটাকে এত খারাপ ভাবতাম। কি চাও কি তুমি? এই ভাইয়াটাইয়া ছাড়তো। যদি মনে মনে সম্পর্কটাকে মেনে নেওয়া শুরু করতে পারিস, তবেই তো সেটা বাস্তবে এগোবে, তাই না? আসলেই তো। ভাইয়া কেন বলবো তাকে? বর হন আমার। বর? হ্যাঁ, বর হন উনি আমার। আর ভাইয়া বলবো না। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে দৃঢ়ভাবে কথাটা মাথায় বসিয়ে নিলাম। কিছু বলার আগেই ধরাম করে রুমের দরজা খুলে গেল। শুদ্ধ এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে রুমে ঢুকলো। চোখটা লাল, মেরুন শার্টের গলার নিচ দিকটা ভেজা, উপরে দুটো বোতাম খোলা, চোখ জোড়াও টলমলো। জিনাত আপুকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কখন এসেছো আপু? তুই ড্রিঙ্ক করে এসেছিস শুদ্ধ? উনি তাচ্ছিল্য হাসলেন, বললেন, এ বাসায় নতুন তুমি? হ্যাঁ, আর ইনসো, সেটা ভুলে গেছিস তুই? শুদ্ধ এতক্ষণে তাকালেন আমার দিকে, বললেন, না ভুলিনি সিয়া, তুই ওষুধ খেয়েছিলি। কিসের ওষুধ শুদ্ধ? তুই টর্চার করেছিস ওকে। ভাব দেখেই বুঝলাম এতগুলো গায়ে লাগলো না তার। জিনাত আপুর কথাটা। এগিয়ে ওষুধের বক্স থেকে ওষুধ চেক করে বললেন, জানতাম খাসনি।
পরক্ষণেই চেঁচিয়ে বলেন, খাসনি কেন? জিনাত আবু এগিয়ে বলল, তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না শুদ্ধ। বউ হয় ও তোর। হ্যাঁ, যে বউ বিয়ের রাতেই ডিভোর্স চায়। তোর মানতে কষ্ট হচ্ছে সেটা। উনি চোয়াল শক্ত করে বললেন, ওকে ওষুধ খেতে বলো জিনাত আপু। তুই ডিনার না করলে ওষুধ খাবে না ও, এটাই বলছে ইনসু। বড় বড় চোখ করে আপুর দিকে তাকালাম। এভাবে হাঁড়ি কাঠে মাথা না ঢুকালেও পারতো আমার। শুদ্ধের দিকে তাকিয়ে দেখলাম রক্তচক্ষু করে তাকিয়ে আছেন আমার দিকে। একটা শুকনো ঢুক গিলাম। উনি জোরে ডাক লাগিয়ে বললেন, আসমা খালা খাবার আনো। শুদ্ধের আওয়াজে পুরো আজাদ ম্যানশন নড়ে চড়ে উঠল। আসমা খালা এক ছুটে খাবার বের আনলো। মাহি আম্মুকে নিয়ে আসলো। বাবা বাদে বাসার প্রায় বাকি সবাই বাইরে থেকে উকি ঝুঁকি দিচ্ছে। উনি টের পেয়ে হাত মুঠো করে বললেন, এখানে সার্কাস হচ্ছে। জিনাত আপু সহ সবাই গটগট করে চলে গেল। একটার পর একটা লুকমা গিলে প্লেট সাফ করে পানি খেয়েই বললেন, এবার ওষুধ না খেলে তোর খবর আছে সিয়া। তাড়াতাড়ি গিয়ে ওষুধ বের করে খেয়ে নিলাম। একটা বের করে তার সামনে ধরে বললাম, আপনারটা। এটা কেন? আপনার হাতেও তো। তোকে বলছি আমার কেয়ার না করতে, তাই তো নিজের জন্য করছি। ড্রিঙ্ক করে এসেছেন, গা গুলাচ্ছে আমার। এটা খেয়ে দূরে যান, ঘুমিয়ে পড়ুন। হোয়াট? মিথ্যে বললাম। ধরা পড়ার ভয়টা লেভেলে হুড় হুড় করে বাড়ছে। ধূপধাপ শব্দ শুনতেই পাচ্ছি নিজের ভেতরটার। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে ওষুধ হাতে নিয়ে খেয়ে নিলেন। তারপর উপর হয়ে শুয়ে পড়লেন বিছানায়। এতটা শান্ত থাকতে দেখে মনে হলো আম্মুর কথা মতো আমি ওনার দুর্বলতা না হলেও আমার সুস্থতা ওনার দুর্বলতা। তবে তাই হোক, আপনার দুর্বলতাতেই আমি আঘাত হানব মিস্টার শুদ্ধ। জুড়ে শ্বাস ফেলে উনি গিয়ে বিছানার পাশে বসে জুড়ে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বিছানার তার পাশে শুয়ে পড়লাম। উনি লাফিয়ে উঠে বললেন, এখানে কেন শুচ্ছিস তুই? উঠে বসে চোখ ছোট ছোট করে বললাম, ইউ আর ড্রাঙ্ক। উনি কিছুটা থতমত খেয়ে গেলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও ঢুলতে ঢুলতে বলেন, হ্যাঁ তো তুই বিছানায় কেন শুনছিস? তো ঘুমাবো কোথায়? যেখানে খুশি ঘুমা, তবে এখানে না। বেড শেয়ার করতে পারবো না তোর সাথে। বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কোমরে হাত দিয়ে বললাম, যেখানে খুশি মানে? আমি তো আপনার খুশি মতো ঘুমাবো। রুমটা যেহেতু আপনার, আমার খুশি মতো বিছানা ছেড়ে দূরে থাক। কালই তো বললেন আপনার খুশিতে বিছানায় ঘুমাতে, আজ কথা পাল্টাচ্ছেন। আজ অন্য ব্র্যান্ডের খেয়েছেন নাকি? উনি অবাক হয়ে বললেন, কাল তুই আমার সাথে এক বিছানায় ঘুমিয়েছিস? হ্যাঁ, আপনি নেশার করে জোর করেছিলেন আমাকে। মানে ঘুমাতে? উনি ফু দিয়ে নিঃশ্বাস বের করে বলেন, আজ বলছি এক বিছানায় ঘুমাবো না তোর সাথে, ফ্লোরে যা, ব্যাক পেইন হবে। শুধু বালিশ পাশে সিঙ্গেল সোফায় ছুঁড়ে মারলেন। বললেন, একটা কথা না বলে ওখানে ঘুমা। বালিশটা হাতে নিয়ে বিছানায় ছুঁড়ে বললাম, সিঙ্গেল সোফায় বসা যায়, শুয়ে ঘুমানো যায় না। তুই বেশি কথা বলছিস সিয়া। বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। শুদ্ধ একটু চমকে পিছিয়ে গেলেন। বিরক্ত নিয়ে উঠে গিয়ে ঘরের কোণে রাখা বিন ব্যাগে মাথা চেপে ধরে বসে গেলেন। অর্ধেক চোখ খুলে তাকে দেখলাম, কিছুটা দিশেহারা লাগছে। হয়তো আমার এমন ব্যবহারে একদমই আশা করেননি উনি। উনারই বা কি দোষ? আমি নিজেই নিজের এরূপ বিশ্বাস করতে পারছি না। ইরহাম আজাদ শুদ্ধের মুখের উপর কথা বলেছি। এক দফা নোবেলের জন্য আবেদন করাই যায়। নিঃশব্দে হেসে মাথা ধরে একটু কাতরভাবে বললাম, একদম ঠিক বলেছেন। কথা বলা বেশি হয়ে গেছে। উফ, বড্ড মাথা ব্যথা করেছে। বিছানা নড়ে উঠল। বুঝলাম উনি বেডে উঠে বসেছেন। চোখ মেলে তাকালাম তার দিকে। শুদ্ধ ভাইয়া বিরক্তির চাউনি বদল ঘটেছে। চোখে মুখে শুধুই অস্থিরতা। উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, খুব ব্যথা করছে। বলেছিলাম বেশি কথা না বলতে। কখন বললেন? আবার তর্ক করিস? উনি আরো বেশি অস্থির হয়ে আমার মাথায় নিজের কুলে নিয়ে হাত বুলাতে লাগলেন। জানি না কি হলো আমার, তাকে দু হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে গেলাম। মাথা ব্যথা না
থাকলেও কপালে তার স্পর্শে শান্তি লাগছিল প্রচণ্ড। বন্ধ করো, কোথা থেকে আসা এক দমকা হাওয়া কানে কানে বলে গেল, কাটুক না এভাবেই দিনগুলো, নয়তো যাক না থেমে এই সময়টা। স্বস্তির পরে সে কোন এক অজানা আবেশে জড়িয়ে নিতে শেখো না নিজেকে।